4 বছর পর দুদিনের সফরে ফের ভারতে পুতিন। পালাম সেনা বিমানবন্দরে রুশ প্রেসিডেন্টকে স্বাগত মোদির। রেড কার্পেটে ওয়েলকামের পর ফের এক গাড়িতে রওনা মোদি পুতিনের। পরে প্রধানমন্ত্রীর বাড়িতে নৈশভোজে ভ্লাদিমির। আজ রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা পুতিনকে, পরে রাজঘাটে শ্রদ্ধা পুতিনের। দুপুরে দ্বিপাক্ষিক বৈঠকের পর 23তম ভারত রুশ শীর্ষ সম্মেলন। ইউক্রেন যুদ্ধের পর শেষবার এসসিও সামিটে সাক্ষাৎ দুই রাষ্ট্রনেতার। এবার মোদির আমন্ত্রণে ভারতের রুশ প্রেসিডেন্ট। একাধিক সামরিক চুক্তির সম্ভাবনা রয়েছে। ভারত মার্কিন শুল্কযুদ্ধের মধ্যেই সমীকরণে নজর বিশ্বের। মোদি পুতিন বোঝাপড়ায় সজাগ দৃষ্টি হোয়াইট হাউসেরও। জ্বালানি ক্রয় থেকে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা। মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা ক্ষেত্রেও আলোচনা দুই রাষ্ট্রনেতার। ইউক্রেন যুদ্ধে শান্তিপূর্ণ সমাধান দাবি করতে পারেন মোদি। আজ সন্ধ্যে 7টায় রাষ্ট্রপতির নৈশভোজে রুশ প্রেসিডেন্ট। কেউ যাচ্ছিলেন পরিজনের দেহ আনতে, কেউ চিকিৎসা করাতে। শেষ মুহূর্তে জানতে পারেন বিমান বাতিল। দেশ জুড়ে ইন্ডিগোর বিমান পরিষেবায় বিভ্রাট, যাত্রী ভোগান্তি চরমে। বাগডোগরা থেকে বেঙ্গালুরু, দেশ জুড়ে একই ছবি। मेरा भाई गुजर गया है, लेकिन हम लोग को टिकट नहीं मिल रहा है कि एक एक टिकट का 36,000, 38,000, 40,000 भाव दिखा रहा है। देखो उसका माँ बाप बैठा हुआ है, उसका एक ही लौता बेटा था, दुनिया से गया है। अभी बेड बॉडी अलग जगह में पड़ा हुआ है, देख नहीं पा रहे हम लोग टिकट। बस अभी पता भी नहीं है बॉडी किधर। फ्लाइट भी नहीं मिल रहा, कब से हम लोग परेशान है। আমাদের ফ্লাইট ক্যান্সেল করেছে, সেটা আমাদের ঠিক মতো জানায়নি, ইনফরমেশন করেনি। সব বাচ্চারা এদিক ওদিক থেকে, যারা কেউ খাওয়া দাওয়া ঠিক মতো পাচ্ছে না, এয়ারপোর্ট অথরিটি থেকে কোনো ফেসিলিটি পাচ্ছি না, কোনো আমাদের যে মন্ত্রক আছে তাদের থেকে কোনো ফেসিলিটি পাচ্ছি না। আমরা পুরো বোর্ডিং পাসটা কমপ্লিট হয়ে গেছে, ওখানে গিয়ে দেখি ওরা একটা কথাই বলছে, কিছু করতে পারবো না। কারো ভাইয়ের মৃত্যু হয়েছে, যাচ্ছিলেন দেহ আনতে, কেউ চিকিৎসা করাতে, কেউ যাচ্ছিলেন কাজে যোগ দিতে। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য কেটেছিলেন বিমানের টিকিট। শেষ মুহূর্তে জানতে পারেন বিমান বাতিল। আর হাতে গোনা ইন্ডিগোর যে কটি বিমান চলছে সেগুলি অনেক লেট। ফলে বিমানবন্দরে ভিড়ে ভিড়, যাত্রীদের ভোগান্তির এক শেষ। কলকাতা থেকে মুম্বাই, বাগডোগরা থেকে বেঙ্গালুরু, দেশ জুড়ে একই ছবি। में इंटरव्यू देना था और 2 दिन से मेरा यहाँ पे कैंसिल हो रहा है और मैं इनको बोल रही हूँ मेरा इमरजेंसी आप मेरा कर दीजिए, बोल रहे हैं नहीं होगा। हॉस्पिटल जाना, जिसमें 14 तारीख को हमने टिकट बनाया, 14 नवंबर को टिकट बनाया गया, 3 दिसंबर को जब हमने एयरपोर्ट पहुँचा तो ये कैंसिल बता दिया। क्या प्रॉब्लम हुआ है सर? बिना बोले फ्लाइट कैंसिल कर दिया इन लोगों ने, रीशेड्यूल कर लिया 2 दिनों के बाद, और अकोमोडेशन नहीं दे रहे, अलाउंसेस नहीं दे रहे, बस हम लोग घूमते जा रहे हैं ऐसे ही। ইন্ডিগো বেসরকারি এয়ারলাইন্স প্রতিদিন দেশে এবং দেশের বাইরে বহু বিমান ওঠানামা করে। এই ইন্ডিগোর বিমান পরিষেবাতেই বড়সড় বিভ্রাট। একদিন দুদিন নয়, অভিযোগ এই সমস্যা অনেক দিন ধরেই চলছে। নভেম্বর থেকে প্রায় 1200-র বেশি বিমান বাতিল করেছে ইন্ডিগো। বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিনে সংখ্যাটা শতাধিক। এর জেরে চরম ভোগান্তিতে যাত্রীরা। বিমান সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, পরিষেবা ব্যাহত হওয়ায় দুঃখিত, যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থী। প্রযুক্তিগত ত্রুটি, শীতকালীন সময়সূচিতে পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া প্রভাব পড়ছে পরিষেবায়। তাই বলে প্রায় রোজ রোজ একই সমস্যা কেন, প্রশ্ন যাত্রীদের। দুর্গাপুরে এটা মাঝে মাঝেই হচ্ছে, খুব প্রতিনিয়ত ব্যাপার। পরিষেবা এখানে নেই, একটা করেই ফ্লাইট আছে, এত পয়সা নিচ্ছে কিন্তু তার সাথে পরিষেবা নেই। এনি টাইম রুলস that are promulgated are not in favor of the airlines, they, like spoiled children, tend to delay flights, bring in disruptions, causing a lot of public inconvenience, so as to put pressure on the ministry or the DGCA in order to get their way. দেশ জুড়ে ইন্ডিগোর বিমান বিভ্রাট। কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব করেছে অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা DGCA। নিউজ 18 বাংলা।
এয়ার ইন্ডিয়ার বিমানে রবিশঙ্কর কন্যা অনুষ্কা শঙ্করের সেতার ভেঙে দুটুকরো। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে অনুষ্কার দাবি, সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বিমান সফরের সময় তাঁর সেতার ভেঙে গিয়েছে। স্পেশাল হ্যান্ডলিং চার্জ দেওয়ার পরেও বাদ্যযন্ত্রের ক্ষতি। 17 বছরের ক্যারিয়ারে কখনো তাঁর কোনো বাদ্যযন্ত্রের এভাবে ক্ষতি হয়নি। ক্ষোভে ফেটে পড়েন একাধিকবার গ্র্যামি মনোনীত শিল্পী। ঘটনার তদন্ত হচ্ছে বিবৃতি বিমান সংস্থার। রায়ে নির্ভর করছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মাঝেই বিজ্ঞপ্তি জারি এসএসসির। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে নিয়োগ মামলা। আদালতের নির্দেশে এবার বিজ্ঞপ্তি জারি করল এসএসসি। আদালতের রায় এখন নির্ভর করছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মাঝেই বিজ্ঞপ্তি জারি করল এসএসসি। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে নিয়োগ মামলা। আদালতের নির্দেশে এবার বিজ্ঞপ্তি জারি এসএসসির। সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে অত্যাধুনিক পাওয়ার ইউনিট চলতি মাসেই চালু হচ্ছে অত্যাধুনিক নয়া ইউনিট। 660 মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল পাওয়ার ইউনিট। রাজ্যের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ ইউনিট সাগরদিঘিতে। উত্তর পূর্বের প্রথম সুপার ক্রিটিক্যাল পাওয়ার ইউনিট। 10 ডিসেম্বর থেকেই পাওয়ার ইউনিটে বিদ্যুৎ উৎপাদন। 4,567 কোটি টাকা বরাদ্দে তৈরি অত্যাধুনিক ইউনিট। 16,70,000 পরিবারকে নতুন করে বিদ্যুৎ, মোট 26,000 মানুষের কর্মসংস্থানেরও আশ্বাস। বহরমপুরের সভা থেকে বড় ঘোষণা মমতার। মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে 660 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল পাওয়ার ইউনিট করছি নতুন করে। সেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এবং উত্তর পূর্ব ভারতের প্রথম সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র। 2017 সালে আমি ঘোষণা করেছিলাম, আজকে সেটা সম্পূর্ণ হয়ে গেছে। এখান থেকে পাওয়া যাবে 10ই ডিসেম্বর থেকে। এর জন্য খরচ হয়েছে 4,567 কোটি টাকার বেশি। এই ইউনিটটা চালু হয়ে গেলে 16,70,000 পরিবার আরও নতুন করে বিদ্যুৎ পাবেন। ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে 26,000 মানুষের কর্মসংস্থান হবে। আবাসের তালিকায় নাম উঠেছে 3 বার। সমীক্ষাও হয়েছে। অভিযোগ, তারপরই নাম বাদ, জোটেনি পাকা বাড়ি। এরই বিরুদ্ধে সরব বারাসাতের কোটরা পঞ্চায়েত এলাকার 50-এরও বেশি বাসিন্দা। কেউ থাকেন বেড়ার ঘরে, কারো বাড়িতে প্লাস্টিকের ছাউনি। এই শীতে চরম কষ্ট। অভিযোগ, আবাস যোজনার ঘর পেতে একাধিকবার আবেদন করলেও লাভ হয়নি, পাকা ছাদ জোটেনি। উত্তর 24 পরগনার বারাসাতের ঘটনা। আমার ধরো কাঁচা বাড়ি 3 বার ধরো সার্ভে হয়েছে, 3 বারই ওকে। ওটিপি ভেরিফিকেশন সবকিছু ওকে আছে, লাস্ট লিস্টের নামও আছে, যে কম্পিউটারে সেই সময় গিয়ে বলছে তোমার নাম নেই। আমাদের অভিযোগ কি কারণে বাদ গিয়েছে এইটা আমরা শুনতে চাই। বারাসাত 1 নম্বর ব্লকের কোটরা গ্রাম পঞ্চায়েত। এই এলাকার অনেক বাসিন্দারই পাকা ঘর নেই। আবাসের ঘর পেতে আবেদন করেন। বেশ কয়েকজন বাসিন্দার দাবি, তাদের নাম আবাসের তালিকায় 3 বার উঠেছে। 3 বারই সমীক্ষা হয়েছে, জিও ট্যাগিং হয়েছে, বাড়ির ছবি তুলেছে সমীক্ষক দল, মোবাইল ফোনে তার মেসেজও এসেছে। এরপরেই তাদের নাম বাদ। অভিযোগ, যারা আবাসে ঘর পাওয়ার যোগ্য নয় তারা বাড়ি পেয়েছেন। এ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। নাম বাদ যাওয়ার কারণ জানতে মঙ্গলবার প্রায় 50 জনেরও বেশি বাসিন্দা বিডিও অফিসে যান। প্রথম থেকেই আমার নাম এসছে, 3-4 বার সার্ভেও হয়ে গেছে। হ্যাঁ, সব ক্লিয়ার, মেসেজ এসছে, সবকিছুই ক্লিয়ার। কোথায় ঘর করবো সে জায়গাটায় ফটো তুলে নিয়ে গেছে। নিজে এখন বলছে নাম নেই। যে লিস্ট আমরা পেয়েছিলাম সেই লিস্টে এদের নাম আমরা খুঁজে পাইনি, কিন্তু এখানে এসে জানতে পারি যে আর একটা ফাইনাল লিস্ট আছে। সেই লিস্টে তাদের নাম ম্যাক্সিমাম, কিছু যারা আছেন অধিকাংশই তাদের নাম আছে, তারা টাকা পাবেন। ওনাদের বেশিরভাগই এলিজিবল ছিলেন, হয়তো একটা মিসকমিউনিকেশন থেকে ওনারা এসছেন। আর কিছু লোকজন ছিলেন যাদের বাড়ির কন্ডিশন যথেষ্টই ভালো। সেখানে আমরা যারা এনকোয়ারিং অফিসার ছিলেন তাদেরও কয়েকজনকে আসতে বলেছিলাম, তারা দেখেছেন, দেখে জানিয়েছেন বিষয়টা। তো যে কারণে নামগুলো হয়েছে, বাদ গেছে, তো তাদের এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া হয়েছে, তারা শুনেছেন, চলে গেছেন। বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।
রাত বাড়লেই বাড়ছে শীত আর বাড়ছে চুরিও। কালনা থেকে পূর্বস্থলী, পূর্ব বর্ধমানে একের পর এক দোকানে চুরি। একটি দোকানে আবার চোরের ধার্মিক বোধ জেগে উঠেছে। চুরির পর ধর্মগ্রন্থের উপর রেখে গিয়েছে 50 টাকা। চুরি করা মহাপাপ, ভালোই জানে চোর, তাই কি পাপের বোঝা কমানোর চেষ্টা? চুরি করে ধর্মগ্রন্থের উপর 50 টাকা রেখে গেল চোরেরা। শীত পড়েছে, গ্রামের দিকে সন্ধে নামতেই রাস্তাঘাট শুনশান। সুযোগ বুঝে বাড়ছে চোরের দাপট। এই সময়টা বেছে নেয় কেন? এক শীত পড়েছে আর ভোরবেলাটা শুনলাম 4টে নাগাদ টাইমটা বেঁচেছে, ওই সময় রাস্তাঘাট ফাঁকা থাকে, ওই সুযোগটা চোরেরা কাজে লাগিয়েছে। আমি যা শুনেছি 12-13টা দোকান শুরু হয়েছে, এখান থেকে তেঁতুলতলা অবধি। বুধবার পূর্ব বর্ধমানের কালনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পরপর দোকানে চুরি। একাধিক গুমটির তালা ভেঙে ঢুকে টাকা, এমনকি ফল, খাবার দাবারও সাবার করেছে চোরেরা। এক দোকান মালিকের দাবি, দোকানে থাকা 1750 টাকা চুরির পর ধর্মগ্রন্থের উপর 50 টাকা রেখে যায় চোর। আমাদের এখানে চুরি হয়েছে 4টে দোকান, এই লাইনে, এই পট্টিতে আরও হয়েছে। আমি 1750 টাকা তাতে রাতে রেখে গেছি, আর প্লাস খুচরো পয়সা ছিল 50 টাকা, সবই নিয়ে গেছে। একটা 50 টাকা রেখে নিয়ে বাদ বাকি সব নিয়ে গেছে। যেভাবে চুরি করে চোরেরা, তো বোঝা যাচ্ছে যে একটু ধার্মিক টাইপেরও আছে। তারপরে কিছু ফলের দোকানে ফলও খেয়েছে, বলতে খেয়েছে মানে অনিষ্ট করেছে ওরা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতেও 2টি দোকানে লুটপাট। বৈদ্যপুর এলাকায় মুদিখানার দোকানে টাকা, খাবার চুরি। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে শাটারের তালা ভেঙে ঢুকে 4 চোর। মোটামুটি 50+ ওপরে জিনিস নিয়েছে, কয়েন ছিল, রেয়ার কয়েন ছিল, মোটামুটি নিয়েছে ওনারা। মানে ব্র্যান্ডেড জিনিসগুলো সম্পূর্ণ, বডি পারফিউম নিয়ে গেছে, কাজু নিয়ে গেছে, কিসমিস নিয়ে গেছে। কিছুটা দূরেই তেলেনি বাজার এলাকার একটি বৈদ্যুতিন সরঞ্জামের দোকানেও তালা ভেঙে ঢুকে চোর। লক্ষ টাকার জিনিস চুরি করে চম্পট। আমার শুধু তার চুরি হয়েছে। কত টাকা হবে? 1 লাখ টাকার মতো। এখনো আছে পুলিশ। আগে আর একটা চুরি হয়েছে, সেইখানে সিসিটিভি ক্যামেরা চেক করছে। একই এলাকায় 2টো চুরি হলো। একই এলাকায় 2টো চুরি। আমার দোকানে একটু আগে আর একটা মুদি দোকানে চুরি হয়েছে, সেই দোকানে এখন পুলিশ আছে, তারা সিসিটিভি ক্যামেরা চেক করছে। সেই দোকানে সিসিটিভি ক্যামেরা আছে। পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। ক্যানিংয়ে স্ত্রীর উপর নৃশংস নির্যাতন স্বামীর। হাত পা বেঁধে রেখে গলায় বেল্ট দিয়ে ঝুলিয়ে মার, ঘরে আটকে কাঁচি দিয়েও আঘাতের অভিযোগ। কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, এরকম অমানসিক অত্যাচারের কি কারণ, কি ঘটেছিল? এই যে গৃহবধূ, তিনি কিন্তু অভিযোগ করছেন তার স্বামী, শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে, যে প্রায় 7 বছর আগে এই বায়পুর থানা এলাকায় বিয়ে হয় ক্যানিংয়ে যুবকের সঙ্গে। তারপরে কিন্তু নানা রকম ভাবে সাংসারিক টুকটাক নিয়েই কিন্তু অশান্তি চলছিল। প্রায় 7 বছর আগেই তাদের বিয়ে হয়, তাদের 6 বছর একটি সন্তান রয়েছেন এবং তিনি ইতিমধ্যে কিন্তু ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। কারণ সামান্য কাজ, সাংসারিক কাজকর্ম নিয়েই তার উপরে অত্যাচার হতো। এই ঘটনায় তিনি বাপের বাড়িতে চলে যেতেন এবং গেলেও তাকে বুঝিয়ে আবারও নিয়ে আসা হতো। গত বুধবার কিন্তু এমনই ঘটনা ঘটেছিল, তাকে কিন্তু বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন। নিয়ে আসার পরেই কিন্তু তারপরে তাকে হাত পা বেঁধে মারধর করা হয়, এমনকি গলায় কোমরে বেঁধে দিয়ে এবং কাঁচি দিয়েও তাকে খুন করার চেষ্টা করে বলে এমনই অভিযোগ। এবং অবশেষে তার মাথার চুল কেটে দিয়েছে তার স্বামী, এমনই কিন্তু তিনি ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় ক্যানিং থানায় এই অভিযোগ পাওয়ার পর ঘটনা করছেন ক্যানিং থানায় অভিযোগ দায়ের করার পরেই কিন্তু ঘটনার খবর পায় স্বামী। এরপরে কিন্তু সে কিন্তু পলাতক। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, গতকাল কিন্তু তাকে ধরার জন্য কিন্তু তদন্তে নেমেছিল এবং তার বাড়িতেও গিয়েছিল। তবে ইতিমধ্যে সেই যুবক কিন্তু পালিয়ে গেছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তবে পুলিশ কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে এবং তাকে গ্রেফতার করবে বলে এমনই কিন্তু আশ্বাস দিয়েছে। ধন্যবাদ। আমাকে ঘরে রাত 10টার সময় ঘরে চাপি দিয়ে বলছে, তুই আর কোনোদিন কোথাও যাবি, তোর এমন অবস্থা করবো না যেন কাউকে দেখাতে পারিস বলে আমার এই হাতে দড়ি বেঁধে আমার এই ঢালা শরীরে বেলের বাড়ি মেরেছে, সব জায়গায় রক্তাক্ত হয়ে গেছে। আমার এই স্বামী বলে তোকে মার্ডার করবো বলে আমার এই গলায় বেল দিয়ে টাইট করে দিয়েছে। আমি কোনো রকমের হাতে পায়ে ধরছি তাও ছাড়ছে না, বলছে তোর চুল কেটে নেবো বলে আমার চুলটা পুরো কেটে নিয়েছে। কাঁচি দিয়ে আমার গলায় সব জায়গায় আঘাত করছে। পুলিশের কাছে যাবি, পুলিশ পর্যন্ত আমার কিছু করতে পারবে না। আমার মায়ের উদ্দেশ্য হলো আমি ওই চলে গেছি, ওই জন্য করে আমাকে মারধর করেছে। আমার সবসময় অত্যাচার করে। আর এবার একটু আবহাওয়ার খবর জানাই। নিম্নচাপ ঘূর্ণাবর্ত কাটতেই ঢুকছে উত্তরে হাওয়া। আজ সামান্য বেড়ে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। রবিবারের মধ্যে কলকাতার পারদ 14 ডিগ্রিতে নামতে পারে। পশ্চিমাঞ্চলের জেলায় তাপমাত্রা ছুঁয়েছে 12 ডিগ্রি। আগামী কয়েকদিনে আরও নামবে পারদ। সকালের দিকে কুয়াশায় দৃশ্যমানতা কমার আশঙ্কা।
বাঁকুড়ার পারদ নিম্নমুখী, জেলার তাপমাত্রা 12 ডিগ্রির আশেপাশে। উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে আর তাপমাত্রাও নামতে শুরু করেছে। বাঁকুড়ার ছবি দেখাচ্ছি আপনাদের। বাঁকুড়াতে তাপমাত্রা 12 ডিগ্রির আশেপাশে। পশ্চিম মেদিনীপুরেও নিম্নমুখী পারদ, জেলার তাপমাত্রা 13 ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গের জেলাতেও নামছে পারদ, দার্জিলিং এর তাপমাত্রা 5 ডিগ্রির আশেপাশে।